ড্রামাটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে হিয়নকে দেখিয়ে। সে দেখে তার দুই বন্ধু কিছু মেয়েদের থেকে নাম্বার নিচ্ছিল। হিয়নের বন্ধুরা তাকে এসে জানায়, আমরা একটা সুইমিং পুল ভাড়া করতে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যোগ দিবে? হিয়ন এখানে যেতে না চাইলেও একসময় জানায়, ঠিক আছে, আমি রাতে জানাবো। এটা বলে হিয়ন বাড়িতে চলে আসে এবং তার বন্ধুরা তাকে আবারও ফোন করে আর জানায়, আমরা শুধু তোর জন্য অপেক্ষা করছি, পারলে একটা ট্যাক্সি নিয়ে ভাড়া করে চলে আয়। হিয়ন বলে, আমার কাছে তো টাকা নেই। তার বন্ধুরা জানায়, তাহলে তোর পরিবার কেবল তোর খাতা কলম লাগবে, বোকা নাকি? হিয়ন কথা বলার সময় খেয়াল করে তার বাবার ট্যাক্সিটা বাহিরে দাঁড় করানো ছিল। হিয়ন আস্তে করে দেখে তার বাবা মা ব্যস্ত হয়ে টিভি দেখছিলেন। তাই হিয়ন তার বন্ধুদের বলে, ঠিকানাটা পাঠিয়ে দে, আমি শীঘ্রই আসতেছি। হিয়ন তারপর তার বাবার চাবিটা এমনভাবে নিয়ে নেয় যেন কেউ না দেখে এবং তার বাবার ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। সামনে তখন হিয়ন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায় আর হঠাৎ তার গাড়িতে একটা মেয়ে উঠে পড়ে। হিয়ন জানায় এটা বর্তমানে আউট অফ সার্ভিসে আছে, কিন্তু মেয়েটি তাকে হুমকি দেয় এবং বলে, আমি চাইলে আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি, কারণ আপনি একজন গ্রাহককে বঞ্চিত করছেন। আমি কি মামলা করব? তাই হিয়ন একসময় বাধ্য হয়ে মেয়েটির পছন্দের জায়গায় নিয়ে যায়। গাড়ি চালানোর সময় হিয়নের বন্ধুরা তাকে কল দিয়ে বলে, কিরে তুই কি সকাল হয়ে গেলে আসবি নাকি? কিন্তু হিয়ন জানায় সে আসতে পারবে না, সে এই মুহূর্তে মাইনকা চিপে আটকে পড়ে গেছে। সেই সময় মেয়েটি হিয়নকে বলে তার জন্য আইসক্রিম কিনে আনতে। হিয়ন এবং মেয়েটি নদীর ধারে কিছু সময় কাটায়। হিয়ন তারপর মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে আর এখানে এক প্রতিবেশীর সাথে হিয়নের গাড়ি ধাক্কা লাগে। সে যখন লোকটির কাছে ক্ষমা চাইতে যায়, লোকটি জানায় গাড়িতে কিছু হয়নি, হুদাই নাটক দেখাতে হবে না, আপনি চলে যান। হিয়ন তারপর মেয়েটিকে নিয়ে তার বাসায় চলে আসে। মেয়েটি তারপর নিজের সম্পর্কে হিয়নকে বলে, মা মারা যাওয়ার পর আমি একা থাকি। মেয়েটি আরো বলে তার সাথে একটা মেয়ে থাকতো, কিন্তু সে ঝগড়া করে কিছুদিন আগে এখান থেকে চলে যায়। তারপর মেয়েটি চাকু হাতে নিয়ে হিয়নের আঙুলের ঠিক মাঝখানে রাখে, যেন এটা খুবই পারদর্শী কোনো খেলা। তারপর সে বলে, তুমিও এটা আমার হাতে এভাবে ছুঁড়ে দেখো, আঘাত পেলে কোনো সমস্যা নাই। হিয়ন চেষ্টা করে দেখে, কিন্তু মেয়েটি এতে অনেক আঘাত পায়, বাট সে এমন ভাব করে যেন তার কিছুই হয়নি। এবং হিয়ন যখন সকালবেলা জেগে উঠে, সে মেয়েটির কাছে যায় বিদায় জানাতে, কিন্তু সে গিয়ে দেখতে পায় মেয়েটির শরীর থেকে রক্ত ঝরছে। হিয়ন অনেক ভয় পেয়ে যায় এবং নিচে চলে আসে। সে যখন গাড়ির দিকে দৌড়াতে থাকে, তার হঠাৎ করে মনে হয় সে চাবিটা রেখে এসেছে, কিন্তু এই মুহূর্তে তাকে ভেতরে ঢুকতে হলে এই দরজাটা ভাঙতে হবে। যাই হোক, সে দরজা ভাঙে এবং ভেতরে প্রবেশ করে। সে তার চাবিটা নেয়, সাথে ওই ছুরিটাও নিয়ে নেয়। সে তারপর ছুরিটা পকেটে ঢুকিয়ে গাড়ি চালাতে শুরু করে। আসলে ঠিক এই মুহূর্তে হিয়ন অনেক ভয়ের মধ্যে ছিল। হঠাৎ সামনে পুলিশ বাহিনী দেখে হিয়ন তো আরো ভয় পেয়ে যায়। সেখানে এক মেয়ে অফিসার একটা ব্রেথলাইজারে ফু দিতে বলে। পুলিশ অফিসার জানায়, আমরা আপনাকে টেস্ট করব, আপনি কি মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা। কিন্তু ব্রেথলাইজারের চার্জ তৎক্ষণাৎ ফুরিয়ে যায়। হঠাৎ পুলিশ অফিসার ওয়াকিটকিতে খবর পায় যে পাশের এক এলাকায় চুরির ঘটনা ঘটেছে, তাকে সেখানে যেতে হবে। অফিসার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন, সাথে হিয়নকেও সাথে নিয়ে নেন। তারা হিয়নকে জানায় যে আমরা শুধু আপনাকে টেস্ট করব আপনি মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, তারপরে আপনাকে ছেড়ে দেওয়া হবে। অবশেষে পুলিশ অফিসার যখন ওই চুরি হওয়া বাড়িটিতে পৌঁছান, হিয়ন অনেকটা ভয়ে চুপসে যায়। যখন তারা ওই মেয়েটির মৃতদেহ খুঁজে পাবে, সাক্ষীদের রিপোর্ট লিখবে, হিয়নের জন্য কতটা ভয়ের মুহূর্ত। সেখানের এক বৃদ্ধ লোক পুলিশদের জানায়, আমি দেখেছি ওই ছেলেটা জলদি করে তার ট্যাক্সিতে উঠে পড়ে। পুলিশরা তারপর ওই প্রতিবেশী ড্রাইভারের সাথে দেখা করে। সে জানায়, ওই বাড়িতে আমি বয়স 20 হবে এমন একটা ছেলেকে ঢুকতে দেখেছি। সে সময় হিয়ন এখনো থানায় বসে আছে। তাকে বলা হয়েছে থানায় গিয়ে হিয়নকে তারা পরীক্ষা করবে। তৎক্ষণাৎ তার বাবার ফোন আসে তার কাছে, হয়তো তিনি তার ট্যাক্সিটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু হিয়ন ফোন তুলে না। তারপর সেখানে ওই পুলিশ অফিসার মেয়েটি আসে। তারা হিয়নকে তদন্ত করতে গিয়ে তার জ্যাকেটের মধ্যে একটা ছুরি খুঁজে পায়। মদ্যপানের সন্দেহ, পকেটে ছুরি, এতে তাদের কাছে হিয়নকে আরো সন্দেহভাজন করে তোলে। তাছাড়া তাকে এমন একটা জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে যেখানে ওই মেয়েটা খুন হয়েছিল। হিয়ন তাদের বলে যে আমি এটা ছিলাম না, আমি নির্দোষ, প্লিজ আমাকে যেতে দিন। তারপর তারা হিয়নকে জেলে ঢুকিয়ে দেয়। সে মিস্টার চুই নামে একজন পুলিশ অফিসারকে সব খুলে বলে, কিন্তু চুই জানান, তোমার কথা আদালত কখনোই বিশ্বাস করবে না, কারণ তুমি সেই ব্যক্তি যে ওই মেয়েটাকে শেষবারের মতো দেখেছো। তাছাড়া ওই বৃদ্ধ লোকের সাক্ষী হিসেবে যে সকল কথা বলেছে, ট্যাক্সি নিয়ে পালিয়ে যাওয়া, এই সব কিছু তোমার মাঝে আছে। অন্যদিকে হিয়নের বাবা অনেক চিন্তিত ছিলেন। একদম সকালে ওনার কাজে যাওয়ার কথা, কিন্তু হিয়ন গাড়ি নিয়েছে কিনা তাও তিনি জানেন না। এখন আবার ফোন তুলছে না। সেই সময় পুলিশ অফিসার চুইয়ার সিদ্ধান্ত নেন হিয়নের সব কাপড় খুলবেন তারা, এবং তারা দেখতে পায় তার শরীরে আঘাতের, রক্তের অনেক চিহ্ন রয়েছে। তাই তারা হিয়নকে খুনি হিসেবে জেলে ঢুকিয়ে দেয়। তখন আমরা দেখি থানার মধ্যে সিনজুহা নামে একজন লয়ারকে, যিনি তার মক্কেলের সাথে দেখা করতে আসছিলেন। সিনজুহা তার মক্কেলকে ছাড়িয়ে নেন। উনি দেখতে পান জেলের ভেতরে একটা শান্তশিষ্ট ছেলে বসে আছে। সিনজুহা একজন জুনিয়র অফিসারকে বলেন, ওই ছেলেটার কি কোনো আইনজীবী আছে? দেখতে তো মনে হচ্ছে বিটিএস এর মেম্বার। জুনিয়র অফিসার বলেন, চান্দেরলাহান চেহারার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, এটা যে কেউই করতে পারে। সিনজুহা তারপর হিয়নের সাথে দেখা করেন এবং বলেন,
আমি এখন থেকে তোমার লয়ার, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার। শিনজোহা আরও বলেন, এখন থেকে কেউ যদি তোমাকে কোনো প্রশ্ন করে বলবে যে আমি কিচ্ছু জানি না। এমনকি যদি জিজ্ঞেস করে সালমান খান কখন বিয়ে করবেন, বলবে আমি কিচ্ছু জানি না, সব আমার লয়ার জানেন, তাকে প্রশ্ন করুন। লয়ার শিন তারপর কিছুটা চিন্তিত হয়ে যান, কারণ এই মামলা যিনি পরিচালনা করবেন তিনি হলেন অফিসার চই। এটা নাকি তার শেষ মামলা, তারপরে তিনি অবসর নিয়ে নেবেন। তাই চই হয়তো এখানে অনেক কঠোরতা অবলম্বন করবেন। অফিসার চই তারপর ওই মেয়েটির সৎ বাবার সাথে দেখা করেন। তিনি বলেন, মেয়েটি অনেক আগে বাড়ি ছেড়েছে, তার মা মারা যাওয়ার পর আমি আর তাকে কখনো দেখিনি। তাই এখানে মেয়েটির সৎ বাবা মৃতদেহ নিশ্চিত করার জন্য শুধু সিগনেচার করে চলে যান। পরের দিন হিয়নের পরিবার পুলিশ স্টেশনে চলে আসেন। অফিসার চই তাদেরকে সেখানে বসতে বলেন। হিয়ন তারপর সব ঘটনা তাদের খুলে বলে। তার বাবা মাও বিশ্বাস করেন যে আমার ছেলে খুন করার মতো এমন সাংঘাতিক কাজ কখনো করতে পারে না। আর এই সম্পূর্ণ কথাবার্তা অফিসার চুই সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারছিলেন। সেখানে তখন লয়ার শিন প্রবেশ করেন। এটা দেখে চুই অনেক বিরক্ত হন এবং শিনকে উপর থেকে জানান যে সব কথা রেকর্ড হচ্ছে, এটি প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে, তুমি এই মুহূর্তে চলে যাও। লয়ার শিন তারপর হিয়নকে এসে সতর্ক করেন যে আমি তোমাকে বলেছিলাম আদালত ছাড়া কারোর সামনে কিছু না বলতে। শিন যখন বেরিয়ে যান সেখানে চই আসেন আর হিয়নকে বলেন, যদি তুমি স্বীকারোক্তি দাও তাহলে এই মামলাটা এখানেই শেষ হয়ে যাবে। তিনি হিয়নের উপর চাপ সৃষ্টি করেন আর বলেন যে তোমার বাবার ট্যাক্সি এখনো জব্দ করা আছে, এটা যদি তিনি মুক্ত করতে পারেন তাহলে তোমার বাবা পরিবার চালানোর মতো কিছু টাকা ইনকাম করতে পারবেন। তুমি কি স্বীকারোক্তি দিবে? কিন্তু হিয়ন লয়ার শিনের কথা অনুযায়ী বলে, আমার আইনজীবীর উপস্থিতি ছাড়া আমি এই বিষয়ে কিছু জানি না। চুই তারপর এসে দেখেন এই মামলাটি নাকি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। সবাই হিয়নকে নিয়ে মাতামাতি করছিল। চুই তারপর একটা টি শার্ট এনে হিয়নকে দেন। যখন সাংবাদিকরা তার ছবি তুলবে তখন যেন তাকে খুব রুক্ষ না মনে হয়। অফিসার চুই তারপর হিয়নের বাড়িতে যান আর তার বাবা মাকে বলেন, আপনাদের বাড়ি তল্লাশির জন্য আমাদের কাছে আদেশ এসেছে। সব অফিসাররা হিয়নের ঘর এলোমেলোভাবে তল্লাশি করতে শুরু করে। চুই একটা চাকু খুঁজে পান এবং সেটা নিয়েই তারা চলে আসে। চুই তারপর এনা নামে একজন লয়ার সাথে দেখা করেন। এই এনা হচ্ছে ওই খুন হওয়া মেয়েটির লয়ার। তারা হিয়নের বিরুদ্ধে সব প্রমাণ সাজান আর তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা এই মামলাটিতে জিতবে। মেয়েটির লয়ার এনা চুইকে দেখেন সব জায়গাতে হিয়নের আঙুলের ছাপ আছে, কোথাও অন্য কারো ছাপ নেই, শুধুমাত্র তার। আমি নিশ্চিত সে এই খুনটা করেছে। এরপর লয়ার শিন হিয়নের সাথে দেখা করেন এবং আদালতে যাওয়ার আগে তাকে মোটিভেট করেন যে সে আসলে কিছু করেনি, হিয়ন নির্দোষ। লয়ার শিন আদালতে বলেন, এটা একদম যৌক্তিক না যে একজন কাউকে হত্যা করবে যাকে সে চিনে না, শুধু একদিনের পরিচয়। সেশন শেষে শিন দাহি নামে একজন সাংবাদিকের সাথে দেখা করেন যে হিয়নের পুরো ব্যাপারটা প্রবন্ধ হিসেবে পত্রিকায় লিখবে। শিন মেয়েটিকে বলেন, খুন হওয়া মেয়েটাকে 13 বার ছুরির আঘাত করা হয়েছে, তুমি আর্টিকেলে লিখবে হিয়ন আদালতে বলেছে যে সে এ নিয়ে কিছুই জানে না। ঘুম থেকে উঠার পর সে এই অবস্থায় দেখতে পেরেছে। এটা নিশ্চিত যে লয়ার শিন হিয়নকে তার মক্কেল হিসেবে বিশ্বাস করেন। এই সব শেষে হিয়নকে আবারও কারাগারে ফিরিয়ে আনা হয়। সে অত্যন্ত ভয়ের মধ্যে ছিল, কারণ তার রুমে যে ছেলেটা থাকে সে অনেকটা পাগলা টাইপের, সারাদিন ঘেউ ঘেউ শব্দ করে। হিয়ন পরের দিন উঠে খেয়াল করে এই কারাগার এভাবেই চলে, বড়রা ছোটদের উপর আধিপত্য বিস্তার করে। সেখানে পিল নামে এক গ্যাংরা এই পাগল ছেলেটিকে মারছিল। ছেলেটা এতে অনেক কষ্ট পায় এবং জেলের ক্লিনিক থেকে ঔষধ আনে, তবুও পিলরা তাকে আরো মারে, কারণ এই পাগল ছেলেটা হত্যার দায়ে এখানে এসেছে। তাই পিলরা মনে করে তাকে মারলেও আমাদের কোনো দোষ হবে না। ওদিকে লয়ার শিন হিয়নের পরিবারের সাথে দেখা করেন। হিয়নের বাবা মা ওনার ছেলের হয়ে লড়াই করতে বলেন। লয়ার শিন জানান তিনি তাদের ছেলের হয়ে কাজ করবেন এবং জেল থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করবেন। শিন তারপর অফিসার চুইয়ের সাথে দেখা করেন। চুই তখন হিয়নের ছোটবেলার ছবি দেখছিলেন। তিনি শিনকে জানান, আমি এক নজরেই অপরাধীকে চিনতে পারি। হিয়ন বাহির থেকে শান্তশিষ্ট মনে হলেও ভেতরে সে ক্রাইম করে বেড়ায়। তিনি আরো বলেন, ছেলেটা চাইলে শুরু থেকে সব স্বীকার করতে পারত, যেমন সে চাবি ভুলে যাওয়ার জন্য আবার ভেতরে ঢুকেছিল, দরজা ভেঙেছিল, কিন্তু সে কিছুই বলেনি। তাছাড়া সিসি ক্যামেরা বলছে তাকে যখন থানাতে রাখা হয়েছিল সে প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারপর মিনহা নামে আমরা একজন আইনজীবীকে দেখতে পাই। তিনি গাড়িতে বসে দেখছিলেন হিয়নের হয়ে যে লয়ার কেসটা লড়ছেন, আত্মে তিনি একজন বাজারের লয়ার, শুধু সামান্য টাকার জন্য মানুষের হয়ে কেস লড়েন। মিনহার কাছে এই কেসটা সেন্সিটিভ মনে হয়, তাই তার সহকারী সৃজনকে নিয়ে হিয়নের পরিবারের কাছে চলে আসেন। তারা এসে জানান যে আমরা আপনার ছেলের কেসটা একদম বিনামূল্যে লড়ব, কোনো টাকা পয়সা লাগবে না। তারা আরো বলেন তাদের সঙ্গে থাকা যে লয়ার বর্তমানে আছেন সে একজন চতুর মানুষ, সে অনেক টাকা নিবে কিন্তু সাহায্য করবে না। মিনহা তাদের অফার করেন তারা বিনামূল্যে এই কেসটি লড়বে। হিয়নের বাবা মা এতে অনেক খুশি হয়ে যান এবং তারা হিয়নকেও ফোন করে জানান তোমার লয়ারকে পরিবর্তন করা হয়েছে। পরের দিন শিন জেলখানায় হিয়নের সাথে দেখা করতে আসেন এবং তার জন্য কিছু কাপড় নিয়ে আসেন যা তার জন্য এই মুহূর্তে খুব দরকার ছিল, এবং ভবিষ্যতে শিন কি করবেন এ বিষয়ে কথা বলেন। কিন্তু হিয়ন যখন জানায় আমার পরিবার অন্য একজন লয়ারকে বেছে নিয়েছেন, তারা নাকি ফ্রিতেই আমার হয়ে লড়াই করবে,
এটা শুনে শিন একটু ব্যথিত হন, তবুও নিজেকে মানিয়ে নেন। হিয়ন তারপর শিনের আনা কাপড়গুলো ফিরিয়ে দিতে চাইলে শিন জানান, এগুলো নিয়ে নাও, তোমার কাজে আসবে। তিনি আরো জানান, তোমার বাবা মা যাকে বেছে নিয়েছেন সেও অনেক পরিচিত। যাই হোক, তবু আমি তোমার সাথে আছি, কখনো দরকার লাগলে বলবে। রাতের বেলা হিয়ন অনেক ভয়ের মধ্যে ছিল। তার সামনে কি কি ঘটতে পারে সেসব নিয়ে চিন্তিত ছিল। যখন সে একদম ভোরের দিকে ঘুম ভাঙে, দেখতে পায় তার রুমে যে ওই পাগল ছেলেটা থাকতো সে পিলদের নির্যাতন সহ্য করতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছে। পুলিশরা যখন পাগল ছেলেটার মৃতদেহ নিয়ে যাচ্ছিল, তার চোখ দুটো হিয়নের দিকে তাক করানো ছিল। হিয়ন তাকিয়ে দেখে ওই সব ঘটনার পরেও ওই পিল নামে বদমাসটা হিয়নের দিকে তাকিয়ে হাসছিল। এবং তার হাতে থাকা যে ব্রাশটা ছিল, হিয়ন জানে এটা কোনো সাধারণ ব্রাশ না। সো এটা কতটা ভয়ঙ্কর ব্রাশ তা আমরা একটু পরে জানবো। কিন্তু একবার ভেবে দেখেন, এই ভয়ঙ্কর জায়গায় হিয়ন জীবনে আসেনি, নিজের চোখে কাউকে সুসাইড করতে দেখেনি। এসবের কারণে তার মধ্যে ভয়ের সৃষ্টি হয়। সে ওখানে দৌড় দিয়ে কারাগার থেকে বের হতে চায়, কিন্তু সব পুলিশরা তাকে মারধর করে একটা নির্জন কারাগারে বন্দি করে রাখে। আর এখন থেকে আমরা ওই খুন হওয়া মেয়েটাকে চন্দ্রমল্লিকা নামে ডাকবো। তো চন্দ্রমল্লিকার লয়ার অফিসার চুইকে বলেন, আমরা হুদা হিয়নের কেসটা আগাচ্ছি, এর কোনো মানে হয় না। তার বিপক্ষে সব ধরনের প্রমাণ আছে, দ্রুত এই মামলাটা শেষ করা উচিত। তাই আমার কাছে একটা আইডিয়া আছে। দুনিয়া এখন অনেক বদলে গেছে। আমরা যদি তাকে মিথ্যা নির্ণয় করা যন্ত্রের সামনে দাঁড় করাই, তাহলে সে মিথ্যা বলছে নাকি সত্য বলছে তা খুব সহজে বের করা যাবে। তারা যখন হিয়নের সাথে দেখা করে, ওই লয়ার হিয়নকে বলেন, তুমি চন্দ্রমল্লিকাকে হত্যা করেছো। কিন্তু হিয়ন বলে, আমার কিছুই মনে নেই। তারপর লয়ার জানান, তুমি তাকে ধর্ষণ করেছো, হত্যা করেছো, কিন্তু তোমার মাঝে এখনো কোনো অনুতাপের চিহ্ন নেই। আমি 100% নিশ্চিত তোমার যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাঁচা অসম্ভব হবে, তোমার মৃত্যুদণ্ডই হবে। অফিসার চুই বলেন, তাই তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা সুযোগ দেওয়া হবে। তুমি কি মিথ্যা নির্ণয় পরীক্ষা করবে? হিয়ন জানে সে কাউকে মারার মতো গুরুতর অপরাধ করেনি, তাই এক বাক্যে সে রাজি হয়ে যায়। অন্যদিকে চুই তারপর লয়ার শিনকে ফোন করেন, কিন্তু তিনি জানান আপনি ভুল লোককে ফোন করেছেন। বর্তমানে হিয়নের লয়ার ওই বামহামের সিইও মিনহি যখন এসব কথা শুনেন, তিনি অনেকটা অবাক হন। আর চন্দ্রমল্লিকা লয়ারকে বলেন, তার মানে আপনারা হিয়নের লয়ারদের কোনো কিছু না জানিয়ে তাকে দিয়ে এসব আলতোফালতু কাজ করাচ্ছেন। মিনহি তারপর তার সহকারী সিজনকে বলেন, হিয়ন তো দেখছি অনেক বোকা, তুমি এক্ষুনি তার কাছে যাবে, গিয়ে তাকে সাবধান করবে। আমরা চুইকে দেখে তিনি হিয়নকে চন্দ্রমল্লিকা লাশের কাছে নিয়ে আসেন। একদম সামনাসামনি তাকে এই অবস্থা দেখে হিয়ন অনেক ভয় পেয়ে যায়। সে যখন ইনহেলার ব্যবহার করতে চায়, অফিসার চুই বলেন এটা মিথ্যা নির্ণয় পরীক্ষার আগে ব্যবহার করতে পারবে না, তাই এটা তিনি নিয়ে নেন। অপরদিকে আমরা সে হসপিটালে একজন মহিলাকে দেখতে পাই, যার ফোনে এইমাত্র লয়ার শিনের অ্যাকাউন্ট থেকে $2000 পাঠানো হয়েছে। আসলে ইনি লয়ার শিনের প্রাক্তন স্ত্রী। তারা 5 বছর আগে একে অপরের সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। আর শিন হয়তো এখানে তার প্রাক্তন স্ত্রীর সাহায্যে বড় ধরনের কোনো রহস্য উন্মোচন করবে। শিন তারপর হিয়নকে এসে বলেন, তুমি যা করতেছো এটা একদম ভুল সিদ্ধান্ত, তোমার জায়গায় আমি থাকলে এটা করতাম না। হিয়নকে তারপর সেখানে লাইট ডিটেক্টরের সাহায্যে প্রথম প্রশ্ন করা হয়, আপনি কি একজন নারী? হিয়ন না বলে। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি চন্দ্রমল্লিকাকে খুন করে খুশি হয়েছেন? কিন্তু হিয়ন বলে, আমি বলবো কিভাবে, আমি তো তাকে খুনই করিনি। সো এখানে বুঝতেই পারছেন তারা হিয়নকে বাজেভাবে ফাঁসানোর চেষ্টা করছে। শিন তারপর সেখানে এসে চুইকে বলেন, আপনি উকিলের পরামর্শ ছাড়া পুলিশের সাথে সাক্ষাৎ করিয়ে ভুল করেছেন। তাছাড়া শ্বাসকষ্টজনিত রোগীরা লাই ডিটেক্টরের পরীক্ষার জন্য অনুপযুক্ত মনে করা হয়। সিজন তারপর মাইকে বলে, মিস্টার হিয়ন, আমি আপনার লয়ার বলছি, আপনার ভালোর জন্যই বলছি, আপনি তাদের বলুন আপনি এই পরীক্ষাটা দিবেন না। হিয়ন তারপর কারাগারে ফিরে আসে। আর এখানে আমরা তাকে 2 অবস্থায় দেখতে পাই। এক হচ্ছে পাল তাকে বুলি করছিল, 2 হচ্ছে তার বুগাম নামে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়। তিনি তাকে বলেন, আগামীকাল আবার শুনানি তাই না, আশা করি তুই তাড়াতাড়ি ছাড়া পেয়ে যা, কিন্তু আবার যদি এখানে আসিস তাহলে একটা সাহসী পদক্ষেপ নিতে হবে, না হলে পালদের সামনে দাঁড়াতে পারবি না। ওই বড় ভাই পরের দিন হিয়নকে একটা চশমা উপহার দেন আর জানান এটা লাগিয়ে নাও। সেই সময় শিন চন্দ্রমল্লিকার একটা প্রেসক্রিপশন খুঁজে পান। তিনি জানতে পারেন সে নাকি অনেকদিন ধরে ফেন্টানলের মতো মারাত্মক একটা মেডিসিন খেত। শিন তারপর ওই প্রেসক্রিপশনে যে ডক্টরের নাম লেখা ছিল তার সাথে দেখা করেন আর জানান, এক হারামি ডক্টর আমার পা কেটে দিতে বলেছে, দেখেন তো কি হয়েছে। কিন্তু ডক্টর বলে, এটা তো এলাকার ক্লিনিক, আপনার চর্মরোগের ডাক্তারের কাছে যাওয়া উচিত। তারপর শিন আসল কথায় আসেন। ডক্টর জানায়, জানি না এই খবর আপনি কোথা থেকে পেয়েছেন, তারপরও বলছি, আমি যখন চন্দ্রমল্লিকাকে ফেন্টানল খেতে দেই তখনও বাজারে এটাকে মাদক হিসেবে ধরা হতো না। তারপর শিন জানান, তাহলে আমিও জানি না আপনি এটা কতবার তাকে খেতে দিয়েছেন। সে বর্তমানে খুন হয়েছে, একটু সাবধানে থাকবেন। পুলিশ যদি এই খবর জানে আপনাদের ক্লিনিককে সোনার বাংলা করে দিবে। শিন তারপর কৌশলে ডক্টরের কাছ থেকে চন্দ্রমল্লিকাকে এটা যতবার খেতে দেওয়া হয়েছিল সবগুলো প্রেসক্রিপশন নিয়ে নেন। হিয়নকে দেখতে তখন তার আসল লয়ার মিনহি আসেন। তার গলায় আর হাতে এসব চিহ্ন দেখে বলেন, মনে হচ্ছে জেলে আপনার উপর টর্চার করা হয়েছে, আমার উপর ভরসা রাখো।
মিনহি তারপর আদালতে বলেন হিয়নকে বর্তমানে এমন কারাগারে রাখা হয়েছে যেখানে ভয়ঙ্কর অপরাধীরা রাজত্ব করে। হিয়ন যখন তার হাতে চিহ্নগুলো দেখায়, জজ সাহেব বলেন, আমি একজন বিচারকের দৃষ্টিতেই বলছি, তোমার কারাবাস সামাজিক স্থিতিশীলতার অনুকূল হবে। আর আজকের সেশনে তেমন কোনো আলোচনা হয়নি, শুধু সিদ্ধান্ত হয় হিয়নকে তারা কারাগারেই রাখবেন। লয়ার শিন তারপর মিনহির সহকারী সিজনকে ওই ওষুধের প্রেসক্রিপশনগুলো দেখান যেগুলো চন্দ্রমল্লিকা খেত। শিন সিজনকে বলেন প্রতি পেজের জন্য $100 দিবে। আমি দেয়া নেয়ায় বিশ্বাসী, আমাদেরও তো জীবন চালাতে হবে। এই দেখো, আমার পায়ে খাওচানি আর চুলকানিতে পাটা নষ্ট হয়ে যাচ্ছে। সিজন জনাব শিনকে বলেন, আমার পরিচিত এক হার্বালের হসপিটাল আছে, ওখানে চলে যান। ওইদিকে হিয়নকে যখন আদালত থেকে কারাগারে ফিরে নেওয়া হচ্ছিল, ওই রাস্তা দিয়ে তখন পিল নামে ওই গুন্ডাকেও নেওয়া হচ্ছিল। সে তার ব্রাশ দিয়ে আচানক হিয়নকে আঘাত করে ফেলে। হিয়ন জলদি করে জেলখানা ক্লিনিকে যায়, কিন্তু সেটা তখন বন্ধ ছিল। দেখা যায় এই সবকিছু দেখছিলেন জেলের সেই বড় ভাই, আমরা যার নাম আগেও বলেছিলাম, বুগাম। বুগাম হিয়নের সেই ক্ষতস্থানে সেলাই করে দেন আর তাকে ওই পালদের থেকে সাবধান করে দেন। তিনি বলেন, হিয়ন এই জেলে থাকলে এসব প্রতিদিনই চলবে, তাই নিজেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিতেই হবে। এটার দ্বারা বুগাম বুঝিয়েছেন তাকে সাহসী হয়ে সবার সাথে ফাইট করতে হবে। অন্যদিকে আমরা লয়ার মিনহিকে দেখতে পাই, তিনি চন্দ্রমল্লিকার লয়ারকে প্রমাণ দেন চন্দ্রমল্লিকা কয়বার অ্যালকোহল গ্রহণ করত, এমনকি ওই নিষিদ্ধ ওষুধও। মিনহি জানান, আপনার হিয়নের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ নাই যে চন্দ্রমল্লিকাকে খুন করেছে, যার কারণে এতে হিয়নের সাজা কমে যেতে পারে। মিনহি এখানে চন্দ্রমল্লিকার লয়ারকে একটা অফার করেন। তিনি বলেন, আমরা যদি হিয়নকে 10 বছরের সাজা দিয়ে এই কেসটা সমাপ্ত করে ফেলি, তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। মিনহি এসে হিয়নকে বলেন, তুমি অপরাধের প্রমাণ মোচার চেষ্টা করেছো, যদি 10 বছরের জেল মেনে নাও, তাহলে তুমি যদি ওই জেলে ভালো আচরণ করো, হয়তো তোমার 3 বছরের সাজা কমিয়ে দিতে পারে। তখন তোমার বয়স হবে 26 বছর, তারপর একটা নতুন জীবন শুরু করবে। আর এভাবে না হলে, যদি কেস আগাতেই থাকে, তারা তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারে। ওই দিন আদালতে গেলে বিচারক জিজ্ঞেস করেন, আমরা আপনার চুক্তিটা দেখেছি, আপনি কি স্বীকার করবেন যে খুনটা করেছেন? কিন্তু হিয়ন উত্তর দেয়, না, আমি খুন করিনি। পরে মিনহি এসে হিয়নকে গালিগালাজ করেন আর জানান, আমার জীবনেও এমন মক্কেল দেখিনি। হিয়ন কারাগারে চলে আসে। তখন পাল এসে তাকে বলে, চল খেয়ে আসি, তোর কি খিদা লেগেছে? খাওয়ার সময় পাল হিয়নকে উদ্দেশ্য করে বলে, তুই তো দেখছি খাচ্ছিস না, তার মানে এটাকে তুই পছন্দ করিস না। এটা বলে পাল সেটা খেয়ে ফেলে। তারপর সে তার ব্রাশ দেখিয়ে বলে, তুই আমার জন্য 3 প্যাকেট সিগারেট নিয়ে আয়, যদি না আনিস। হিয়ন তারপর বড় ভাই বুগামকে তার কার্ড দিয়ে বলে সিগারেট দেওয়ার জন্য। তিনি অবাক হয়ে বলেন, জানতাম না যে তুই সিগারেট খাস। কিন্তু বুগামের সাগরিদ হিয়নকে শুধু একটা প্যাকেটই দেয় আর জানায়, নিয়ম অনুযায়ী তুমি দিনে একটা প্যাকেট কিনতে পারবে। বুগাম বলেন, তাকে আরো একটা দিয়ে দে। কিন্তু হিয়ন যখন পালকে 2 প্যাকেট দেয়, সে হিয়নকে অনেকভাবে মারতে থাকে আর বলে, তুই কালকের ভেতর আমাকে আরো 2টা এনে দিবি। সেখানে হিয়নের রুমে যে আঙ্কেল থাকতেন, তিনি এসে বলেন, এখানে হচ্ছে কি? হিয়ন তারপর কারাগারে ফিরে তার বাবাকে কল করে আর বলে, আমার অ্যাকাউন্টে কিছু ডলার পাঠিয়ে দাও। তার বাবা কত ডলার জিজ্ঞেস করলে হিয়ন বলে, $1000। কিন্তু তার বাবা বলেন, আমার কাছে তো এখন $300 আছে, এটা নিয়ে নে, বাকি টাকাটা যেভাবে হোক পরে জোগাড় করে দিয়ে দিব। পরের দিন হিয়ন বুগামে থেকে আরো 2টা কিনে পালকে দেয়, কিন্তু পাল তবুও হিয়নকে মারে আর জানায়, এগুলো তো পিঙ্ক ফ্লেভারের না। এটা বলে পাল গরম দিয়াশলাই দিয়ে হিয়নকে মারছিল। হিয়ন তখন রীতিমতো কান্না করতে থাকে। সেখানে তখন বড় ভাই বুগাম চলে আসেন। হয়তো পাল কিছুটা ভয় পেয়ে হিয়নকে জানায়, তোমার সাথে পরে দেখা হবে। বুগাম তারপর হিয়নকে হসপিটালের ক্লিনিকে নিয়ে আসেন, তাকে মলম দিয়ে রান্নাঘরে ওদিকে নিয়ে আসেন, যেখানে পালকে তার সাগরেদ আগেই মেরে রেখেছিল। বুগাম পালকে বলেন ক্ষমা চা, কিন্তু পাল জানায়, এখানে কি নাটক হচ্ছে? এসব কথা বলবেন না, আমারও তো একটা মান সম্মান আছে। তারপর বুগাম ঠিক এভাবে তার সম্মান ধুলোয় মিশিয়ে দেয় এবং বুগাম একটা গরম কেতলি হাতে নেন, কিন্তু পাল ভয় পেয়ে হিয়নের কাছে ক্ষমা চায়। পরে আমরা দেখি মিনহি এই কেসটা তার সহকারী সিজনকে দিয়ে দেয় আর জানায়, এই কেসের সব প্রমাণ হিয়নের বিরুদ্ধে, হারলেও কিছু যায় আসে না, আর তোমারও অভিজ্ঞতা বাড়বে। সিজন তারপর ব্যাগট্যাগ নিয়ে শিনের বাসায় চলে আসে। শিন জানান, তাহলে শেষ পর্যন্ত কেসটা আমার কাছেই আসলো, কেস শেষ হলে আমাকে অর্ধেক টাকা দিয়ে দিবে, কোনো বক্কর চক্কর নয়। পরের দিন শিন হিয়নের সাথে দেখা করেন। তিনি হিয়নকে জিজ্ঞেস করেন, হাতে কি হয়েছে? তারপর শিন জানান, এখন থেকে আমি তোমার উকিল, এখানে স্বাক্ষর করো। হিয়ন অবাক হলে শিন সব খুলে বলেন। সে সময় জেলের এক পুলিশ বড় ভাই বুগামকে কিছু মিষ্টি এনে দেন। তিনি বলেন, তোমার জন্য আমার ছেলে এখন খারাপ ছেলেদের ভয় পায় না, সে স্কুলে যেতে পারছে। পরে হিয়ন যখন ব্যাপারটা জানে, সে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? বুগাম জানান, কোরিয়া একটা ছোট্ট দেশ, কোথায় কি হয় সব এই ফোনেই আসে। তিনি আরো বলেন, তুই কি জানিস তোর ছোট বোনকে এখন নতুন এক স্কুলে ট্রান্সফার করা হয়েছে, কারণ আগের স্কুলে তাকে খুনির বোন বলে বিরক্ত করা হতো। তোর বাবার ট্যাক্সিটা ফরেন্সিক বিভাগের কাছে বাজেয়াপ্ত, তাই তিনি এখন ডেলিভারি চাকরি করেন। হিয়ন জানায়, আপনি এত কিছু জানেন কিভাবে? বুগাম বলেন, আমি এগুলো তোকে ভয় দেখানোর জন্য বলিনি, ভয় পাস না।
পরের দিন হিয়নকে আদালতে নিয়ে যাওয়া হয়। ফরেন্সিক বিভাগ আদালতে চন্দ্রমল্লিকা হাতের সেই কাটা দাগের ফটো দেখায় এবং চন্দ্রমল্লিকার লয়ার বলেন এটা হচ্ছে সেই সময়ের কাজ যখন হিয়নের কাছ থেকে চন্দ্রমল্লিকা পালিয়ে যেতে চাইছিল। কিন্তু শিন একটা ছবিতে দেখান হিয়ন হচ্ছে এমন ছেলে, তার জীবনে কোথাও ক্রাইম রেকর্ড নেই, এমনকি সে চন্দ্রমল্লিকাকে চিনতেও না, তবুও সে কেন তাকে মারতে যাবে? এটা কি অযৌক্তিক নয়? চন্দ্রমল্লিকার লয়ার বলেন হিয়ন এমন ভান করছে যেন সে কিছুই জানে না, অথচ সে এই কাজটা করেছে। আমি আদালতের কাছে তার মৃত্যুদণ্ড কামনা করছি। কিন্তু এখানে হিয়ন স্পষ্ট জানায় যে সে কিছু জানে না, তাই তার কিছু মনে নেই। তাই তারা হিয়নকে কিছু জুরিদের সাথে চন্দ্রমল্লিকার সেই বাসাতে নিয়ে যাওয়া হয়, কোথায় কি ঘটেছে সব খুলাসা করার জন্য। এমনকি এতে যদি হিয়নের সবকিছু মনে পড়ে, এর জন্য তারা সেখানে অপরাধের অভিনয় করে। কিভাবে হিয়ন টেবিলে বসেছিল তারা জানায় ঠিক এইভাবেই হিয়ন চন্দ্রমল্লিকাকে ধরে, কিন্তু চন্দ্রমল্লিকা খারাপ কাজে বাধা দিলে হিয়ন তাকে হত্যা করে। এই সব কিছু দেখার পর হিয়ন সহ্য করতে পারে না, সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। সাংবাদিকরা সবাই তার ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। শিন তাদের ধমক দিয়ে হিয়নকে হেল্প করতে বলেন। তারা তাকে জাগিয়ে তোলার জন্য একটা হসপিটালে নিয়ে যায়। সেখানে তখন অফিসার চলে আসেন। তিনি হিয়নকে বলেন তুমি এগুলো যা করছো সবই অভিনয়, তাই সময় নষ্ট না করে তোমার স্বীকারোক্তি দেওয়া উচিত। যদি না দাও তাও সমস্যা নাই, আমরা শিকড়ে পৌঁছেই ছাড়বো। পরের দিন শুনানি শুরু হয়। তারা এমন সব অফিসারদের সাক্ষ্য দিতে বলেন যারা ওই দিন রাতে হিয়নকে গ্রেফতার করেছিলেন। সেখানে তখন প্রথমবারের মতো মিনহির সহকারী সিজন লয়ারের দায়িত্বে আসেন, কিন্তু সে কথা বলার আগেই তার ফোনের রিংটনটা বেজে উঠে। সে জলদি করে সেটা বন্ধ করে দেয় আর সবার কাছে সরি বলে। সিজন তার পড়শি পুলিশকে জানায় ওই দিন রাতে হিয়নকে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছিল। এমন কোনো প্রমাণ নাই যে তাকে দোষী হিসেবে সাব্যস্ত করে, তবুও তাকে গাড়িতে তোলা হয়েছিল। এমনকি চন্দ্রমল্লিকার বাড়ি পর্যন্ত তাকে অনেকবার চক্কর দেওয়া হয়েছিল। তাহলে এটা কি আপনাদের আইনের আওতায় পড়ে? তার কথাটা সবার দৃষ্টি কাড়ে। পরে চন্দ্রমল্লিকার লয়ার শিনের ছোটবেলার টিচারকে কাট করায় আনেন। তিনি জানান একবার হিয়নকে স্কুল থেকে বদলি করে দেওয়া হয়েছিল কারণ সে দুটি ছাত্রের দাঁত ভেঙেছে, এমনকি তাদের সিঁড়ি থেকে ধাক্কা দিয়েও ফেলে দিয়েছিল। সিজন এসে হিয়নকে জানান হিয়ন সেদিন যা ঘটেছিল সবাইকে বলুন। হিয়ন তারপর বলে আসলে একবার আমার বাবা ট্যাক্সি ভাড়া 50 টাকা বেড়ে যাওয়ার কারণে একটা মিছিলে অংশগ্রহণ নিয়েছিলেন। এ নিয়ে আমার কিছু ক্লাসমেটরা কটু মন্তব্য করেছিল আর সবাই তখন থেকে আমাকে 50 টাকার ছেলে বলে ডাকতো। সিজন তারপর হিয়নকে বলেন তুমি এটা স্কুল কর্তৃপক্ষকে জানালে না কেন? হিয়ন জানায় এটা জানাজানি হলে আমার বাবা কষ্ট পেতেন, তাই জানাইনি। সিজন আদালতে বলেন আমরা সবাই ভুল করি, যেমন আজকে আমার আদালতে প্রথম দিন ছিল। আমি অনেকভাবে প্রস্তুতি নেওয়ার পরেও আমার ফোনের রিংটোনটা বেজে ওঠে, এটা আমি সাইলেন্ট করিনি, তাই আমার ভুল ছিল। হিয়নের ব্যাপারটাও সেম, সে এখনো তার ক্লাসমেটকে মারার কারণে অনুতাপ করে। তারপর সিজন বলে আজ অনেক দিন ধরে হিয়নকে দোষারোপ করা হয়েছে, কিন্তু প্রসিকিউটর এমন কোনো প্রমাণ করতে পারেনি যে খুনটা হিয়ন করেছে নাকি অন্য কেউ। সেশন শেষে শিন হিয়নকে গিয়ে একটা পিকচার দেখান আর বলেন শুবার ঘরে কিছু ফল আর ছুরি ছিল, তুমি কি সেটা খেয়েছিলে? হিয়ন না জানায়। তারপর শিন আরো একটা পিকচার দেখিয়ে বলেন এখানে মেয়েটাকে চিনো? চন্দ্রমল্লিকার সাথে তার অনেক ভাব। হিয়ন বলে ও বলেছিল তার বাড়িতে একটা মেয়ে থাকতো, কিন্তু তার সাথে ঝগড়া হয়েছিল, তাই সে 2 সপ্তাহ আগে তার বাড়ি থেকে চলে যায়। শিন ওই মেয়েটির সাথে দেখা করেন আর তার নাম হচ্ছে জাহি। তিনি জাহিকে কিছু প্রশ্ন করেন, কিন্তু সে কোনো কথা বলে না। শিন তারপর বাহিরে এসে তাকে বলেন আপনি যতই ওয়াক্স করান না কেন কিংবা চুলে ডাই করান না কেন, আপনি কিন্তু ধরা পড়বেন, কারণ আমাদের কাছে এখন এমন টেকনোলজি আছে তাতে আপনি ধরা পড়বেনই। কিন্তু জাহি জানায় আমি যেখানে খুন করিনি, কেন আপনাকে এতে প্রমাণ দিতে হবে? শিন তারপর বলেন আজ পুলিশ সঠিকভাবে তদন্ত করলে মূল সন্দেহভাজন আপনিই হতেন। আপনি সেই ব্যক্তি যে 2 বছর ধরে চন্দ্রমল্লিকার সাথে থেকেছেন, কিন্তু খুন হওয়ার 2 সপ্তাহ আগেই তার সাথে ঝগড়া করে চলে গেলেন। এটা কি অন্যরকম হয়ে গেল না? শিন তারপর চন্দ্রমল্লিকার আরেক কাজিনের সাথে দেখা করেন। সে একটা দোকান চালাতো। শিন তাকে বলেন চন্দ্রমল্লিকা মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে আপনাকে ফোন করেছিল কারণ তার ড্রাগস ফুরিয়ে গিয়েছিল। আপনি তো সেই ব্যক্তি যে চন্দ্রমল্লিকাকে ড্রাগস এনে দিত, কিন্তু সেও এখানে কোনো কথা বলে না। শিন বুদ্ধি করে বাহিরে আসেন। ওই সময় কাজিনটা জাহির সাথে কথা বলছিল। তাদের কথাবার্তা এমন ছিল যে আমাদের এই ব্যাপারটা এই উকিল জানলো কিভাবে? সেই সময় শিন আবার ভেতরে ঢুকেন। দেখা যায় রেকর্ড অবস্থায় তার ফোনটা ফেলে চলে গিয়েছিলেন, কিন্তু সিজন শিনকে জানায় অনুমতি ছাড়া রেকর্ডকে আদালত গ্রহণ করবে না। যাই হোক, আজকে বড় ভাই বুগাম হিয়নের বাবার ট্যাক্সিকে পুলিশদের থেকে উদ্ধার করে দেন আর তা জেলে বসেই। বুগাম হিয়নকে একটা ফোন দিয়ে বলেন এটা তারই কারসাজি। এই বলে তিনি ফোনটা হিয়নকে দিয়ে দেন। হিয়ন সেটা লুকিয়ে তার বেডে এনে রাখে। পরের দৃশ্যে আমরা শিনকে আর সিজনকে দেখি। তারা একটা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে যেখানে একজন ডেলিভারি ম্যান ওই দিন রাতে হিয়ন আর চন্দ্রমল্লিকাকে লুকিয়ে ফলো করেছিল। পরে তারা জানতে পারে ওই ডেলিভারি ম্যান 2 দিন আগে কোম্পানি থেকে ছাঁটাই হয়েছে। কোম্পানির মালিক বলেন আমরা জানতে পেরেছি তার পেছনে নাকি ক্রিমিনাল রেকর্ড ছিল। পরে শিন ওই ডেলিভারি ম্যানের বাড়িতে যান।
অন্যদিকে সিজন আসে আদালতে। শুনানিতে অফিসার চই বলেন এটা হচ্ছে প্রমাণ নাম্বার 113। যখন তার বাবার গাড়িতে উঠে হিয়ন ইচ্ছা করেই গাড়ি সিসিটিভি বা ড্যাশক্যামটা বন্ধ করে দেয়। প্রমাণ নাম্বার 114। হিয়ন একটা জায়গায় এসে গাড়ি পার্ক করে এবং তার শিকারকে খুঁজতে থাকে। যখন চন্দ্রমল্লিকা গাড়িতে উঠে সে তার বাড়িতে যায় এবং তার কাজ শেষ করে সে চন্দ্রমল্লিকাকে খুন করে। হিয়ন প্রমাণ মোচার চেষ্টা করেছিল। তখনও সে চাইলে চেক পয়েন্টে পুলিশদের কাছে আত্মসমর্পণ করতে পারত, কিন্তু হিয়ন তখন প্রথমবারের মতো কথা বলে ওঠে। সে জানায়, যেখানে আমি খুনি করিনি সেখানে কেন আমাকে আত্মসমর্পণ করতে হবে? এতদিন ধরে আমি সত্য বলে আসছি, কেন আমার কথা বিশ্বাস করছেন না? চুই তারপর বিচারকের কাছে বলেন এটাই একজন খুনির আচরণ, তাদের আচরণ এমনই হয়ে থাকে। অন্যদিকে সেই সময় আমরা শিনকে ওই ডেলিভারি ম্যানের বাড়িতে দেখি। সে শুধু বলে ওই অভদ্র মেয়ে আমার দিকে সিগারেট ছুঁড়ে মেরেছিল, কিন্তু আমি তাকে ফলো করিনি। আসল কথা হলো আমার ওইদিকে একটা কাজ ছিল, আমি তাকে ফলো করিনি, আবার খুনও করিনি। শিন জানান, আপনি চন্দ্রমল্লিকার বাড়িতে প্রায়ই যেতেন তাই না? ডেলিভারি ম্যান হাতে একটা কুড়াল নিয়ে এক পিস মাছের মাংস তার কুকুরকে দেয়। শিন উঠে বলেন, আপনি চন্দ্রমল্লিকাকে খুন করেছেন তাই তো? কিন্তু ডেলিভারি ম্যান হুট করে শিনের দিকে কুড়াল ছুঁড়ে মারে, কিন্তু ভাগ্যক্রমে সেখানে তখন পুলিশ চলে আসে আর ডেলিভারি ম্যানকে তারা ধরে নিয়ে যায়। শিন তারপর সিজনকে কল করেন। সিজন অনেক কান্না করতে করতে বলে, মনে হচ্ছে আমি সব গুলিয়ে ফেলেছি, আমার যে কোনো মূল্যে তাকে থামানো উচিত ছিল। লয়ার শিন এ নিয়ে অনেক হতাশ হয়ে পড়েন। হিয়ন তখন জানায়, মনে হয় ওই দিন আমি পালিয়ে যাওয়ার সময় চন্দ্রমল্লিকাকে হাত নড়াচড়া করতে দেখেছি। কিন্তু শিন বলেন, আর এসব নিয়ে চিন্তা করো না, এই মুহূর্তে এগুলো নিয়ে ভাবলে তুমি অনেক ভেঙে পড়বে। হিয়ন তারপর জেলে ফিরে যায়। সেখানে বড় ভাই হিয়নকে যে ফোনটা দিয়েছিলেন পাল সেটা ছিনিয়ে নিয়ে যায়। হিয়ন জলদি করে এসে দেখে বেডের নিচে যে ফোনটা রাখা ছিল সেটা আর সেখানে নেই। পাল সেই সময় বাহিরে দাঁড়িয়ে হিয়নের ফোন দিয়ে গেম খেলছিল। হিয়ন তার ফোনটা ফেরত চাইলে পাল তাকে মারতে মারতে বলে, তুই কিভাবে প্রমাণ করবি যে এটা তোর ফোন? হিয়ন তারপর তার ক্ষতস্থান পরিষ্কার করে এবং মাঠে বসে ভাবছিল এই জায়গায় আসলে কিভাবে টিকে থাকতে হবে। সে তাকিয়ে দেখে বড় ভাই কি সুন্দর করে বই পড়ছেন, সবাই খেলাধুলা করছে, শুধু তাকেই কেন মার খেতে হবে? বড় ভাই রুমে এসে তার ট্যাটু দেখিয়ে বলেন, 20 বছর বয়সে ট্যাটুটা করেছিলাম, তখন ছিলাম অনেক বোকা আর অনারি, একটা মিথ্যা মামলায় বাজেভাবে ফেসে গিয়েছিলাম, কেউ আমার কথা বিশ্বাস করেনি, বেঁচে থাকতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। এই বলে তিনি হিয়নকে তার সিগারেটটা খেতে দেন। হিয়নও সেটা নিয়ে নেয়। পরের দিন শুনানি শুরু হয় আর ওই কাজিন আর চন্দ্রমল্লিকার রুমে যে মেয়েটা থাকতো তাদের দুজনকে কাঠগড়া ডাকা হয়। কিন্তু শিন নিশ্চিত হয়ে যান যে এরা খুনটা করেনি, কারণ তারা কথা বলার সময় যা যা দরকার সব বলে দিয়েছে, আগপিছ বাড়িয়ে কিছুই বলেনি। হিয়ন তারপর জেলে ফিরে আসে। সে বড় ভাইয়ের সাহায্যে আগের থেকে নিজেকে উন্নত করতে থাকে। সেই সময় আমরা হিয়নের বোনকে দেখি সে স্কুল থেকে ফিরে বাড়িতে এসেছে। দেখে অচেনা এক নাম্বার থেকে ফোন এসেছে। ছোট বোন ফোনটা ধরলে বুঝতে পারে এটা আসলে হিয়ন। সে হিয়নকে বলে, তোমার জন্য আমাদের বাড়িটা বিক্রি করতে হয়েছে, ওই পাড়াতে আমরা শান্তিমতো থাকতে পারিনি, তুমি কি জানো যে আশেপাশে কি হচ্ছে? হিয়ন কষ্ট পেয়ে ফোনটা কেটে দেয়। হিয়ন তারপর আবারও ব্যায়াম করতে শুরু করে। সে নিজের চুল নিজেই কেটে ফেলে। তারপর সে যখন পালদের সামনে যায়, পাল তাকে দেখে বলে, বাপরে বাপ, মনে হচ্ছে আমি খুব ভয় পেলাম। হিয়ন তারপর সেখানে লাইট বন্ধ করে দেয়। তারপর সে পালকে ইচ্ছার মতো মারতে থাকে। আর এখানে পাল হিয়নের হাতে এমন ভাবে মার খায়, আমার মনে হয় না যে পাল আবারও হিয়নের সাথে কখনো লাগতে যাবে। পরে আবার শুনানি শুরু হয়। এবার শিনশির ডেলিভারি ম্যানকে ধরে আনেন, কিন্তু সে খুব উল্টাপাল্টা কথা বলে। সে জানায় ওই দিন আমি চন্দ্রমল্লিকাকে খুন করিনি। শিন জিজ্ঞেস করেন, তাহলে খুন হওয়ার সময় তুমি কোথায় ছিলে? ডেলিভারি ম্যান হিয়নের দিকে তাকিয়ে বলে, যেখানে খুনি স্বয়ং এখানেই উপস্থিত, এমনকি তার কাছে ছুরিও পাওয়া গেছে, তাহলে আমাকে কেন এলিবাই দেখাতে হবে? পরে তারা কাঠগড়ায় চন্দ্রমল্লিকার সৎবাবাকে ডেকে আনে, যিনি ইতিমধ্যেই মেয়ে মারা যাওয়ার পরই বাড়িটা মার্কেট প্লেসে বিক্রি করার জন্য পোস্ট করে ফেলেছেন। শিন জিজ্ঞেস করেন, আপনি খুন হওয়ার দিন কোথায় ছিলেন? রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত। কিন্তু চন্দ্রমল্লিকার লয়ার একটা ফটো দেখান আর জানা যায় তিনি আসলে ওই টাইমে তার গার্লফ্রেন্ডের সাথে হোটেলে ব্যস্ত ছিলেন। এরপরে কাঠগড়ায় ডাকা হয় ওই লোকটাকে যার গাড়ির সাথে ওই দিন হিয়নের গাড়ি ধাক্কা লেগেছিল। শিন লোকটাকে বলেন, আপনার গাড়িতে হিয়নের গাড়ি ধাক্কা লেগেছে রাত 11টায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি রাত 13টা হওয়ার পরও বাসায় যাননি, কিন্তু কেন? লোকটা জানায়, এমনি যায়নি, আমি গাড়িতে বসে মজা মাস্তি করছিলাম, গান শুনছিলাম, আর আমি ওই জায়গায় বিশ্রামের জন্য গাড়ি পার করছিলাম। কিন্তু শিন তারপর দেখান, শুধু তা না, আপনি গত 1 দিন আগে, 2 দিন আগে, 4 দিন, এমনকি 1 সপ্তাহ আগে থেকেও চন্দ্রমল্লিকার বাড়ির সামনে ঘোরাঘুরি করেছেন। এতে সবাই একটু নড়চড়ে বসে। কিন্তু লোকটা জানায়, কি বলবো, খুব লজ্জার বিষয়, সত্যি বলতে আমি চন্দ্রমল্লিকার প্রতি একটু ইন্টারেস্ট ছিলাম না। আমি চন্দ্রমল্লিকার সাথে যে মেয়েটা থাকতো জাহি, আমি তাকে পছন্দ করতাম, আমি তাকেই অনুসরণ করেছিলাম এবং তাকে স্টকিং করতে গিয়ে 1 সপ্তাহ আগে আমাকে পুলিশের কাছে বেশ কিছু ডলার জরিমানা দিতে হয়েছিল। দিন কেটে যায়। শিনরা এই কেস নিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েন। পরের দিন শেষবারের মতো আদালতে হিয়ন আসে আর ঘোষণা করা হয় কারো কোনো আপত্তি না থাকলে জজ সাহেব রায় দিতে প্রস্তুত। কিন্তু শিন আপত্তি জানিয়ে
অফিসার চইকে কাঠগড়ায় আনেন আর বলেন চন্দ্রমল্লিকার সাথে যে মেয়েটা থাকতো সে খুন হওয়ার 2 দিন আগে চলে যায়, অথচ সে তার সাথে টানা 2 বছর থেকেছে। কিন্তু খুন হওয়ার 2 দিন আগেই কেন তাকে চলে যেতে হবে? তার সৎ বাবা, যিনি মেয়ে মারা যাওয়ার পরপরই বাড়ি বিক্রি করতে উঠে পড়ে লেগে যান, সেই কাজিন যে চন্দ্রমল্লিকাকে মাদক এনে দিত, আরও একজন ডেলিভারি ম্যান যার বিরুদ্ধে এখন পর্যন্ত 12টা ক্রাইম রেকর্ড আছে, এমনকি চন্দ্রমল্লিকার বাড়ির সামনে সবসময় দাঁড়িয়ে থাকা সেই স্টকার, এদের সবাইকে কেন আপনার সন্দেহজনক মনে হয়নি? শুধু কেন হিয়নকে আপনার এত গুরুত্ব দিয়েছেন? ফরেন্সিক বিভাগ জানিয়েছে চন্দ্রমল্লিকাকে 13 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আপনার কি মনে হয় না এটা এমন কেউই করতে পারত যে ভিকটিমকে অনেক অনেক ঘৃণা করত? কিন্তু চই বলেন আমরা শুধু প্রমাণের ভিত্তিতে কাজ করেছি, আর আমরা সবাই জানি যে হিয়নই খুনটা করেছে। সেই সময় চন্দ্রমল্লিকার লয়ার এসে বলেন আমরা জানি যে হিয়নের বিরুদ্ধে যে সকল প্রমাণ দেওয়া আছে সেগুলো একটাও বানোয়াট না। আমরা প্রথম দিনই পরীক্ষা করে দেখেছি হিয়নের শরীরে অনেক রক্ত পাওয়া গিয়েছিল। কেন তার শরীরে চন্দ্রমল্লিকার রক্ত থাকবে? কারণ সেই খুনটা করেছে। আমি বিচারকের কাছে তার মৃত্যুদণ্ড কামনা করছি। হিয়নের বাবা মা সেখানে কান্না করতে শুরু করেন। শিন তারপর বলেন সত্যি বলতে সবাই আমাকে বাজারে উকিল নামে চিনে। আমি এত বড় মামলায় কখনো কাজ করিনি। আমি এই পর্যন্ত অনেক গুন্ডা মাস্তানদের হয়ে কাজ করেছি, তাই আমার একটা গুণ আছে, আমি সহজেই ধরতে পারি কে দোষী আর কে নির্দোষ। কিন্তু হিয়নকে যখন আমি প্রথমবার দেখি তখনই চিনে ফেলেছি সে একটা নম্র ভদ্র ছেলে। যদিও সে একেবারে নির্দোষ না, তার একটা বয়স আছে। সে বাবা ট্যাক্সি না বলে নিয়ে যায়, অপরিচিত এক মেয়ের দেয়া মাদক সে গ্রহণ করে, এবং ভুক্তভোগীকে আহত অবস্থায় দেখার পরেও সে অ্যাম্বুলেন্সে কল করেনি, এমনকি চেক পয়েন্টেও সে আত্মসমর্পণ করেনি। এটা হলো হিয়নের অপরাধ, এছাড়া সে আর কিছুই করেনি। শিন তারপর জুরিদের দিকে তাকিয়ে বলেন এই তরুণ এখনো একটা আশার দিকে তাকিয়ে আছে, হয়তো যে কোনো সন্দেহভাজন ধরা পড়বে। কিন্তু অফিসারদের যথেষ্ট একঘেয়ামির কারণে সেই আশাটা এখন আর হিয়নের মাঝে নেই। এই তরুণের ভবিষ্যৎ এখন আপনাদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। পরে বিচারক বলেন জুরিরা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি, তাই সংখ্যাগুরু রায় জুরিদের রায় হিসেবে গণ্য করা হবে। 4 জন দোষী সাব্যস্ত করেছেন আর 5 জন নির্দোষ সাব্যস্ত করেছেন। এটা শুনে সেজনরা একটু খুশি হয়ে যায়। তবুও বিচারক বলেন যদিও জুরিদের রায় গুরুত্বপূর্ণ, তবুও আদালত সিদ্ধান্ত নেবে কে দোষী আর কে নির্দোষ। মিস্টার হিয়ন, আপনার কিছু বলার থাকলে বলুন। হিয়ন তারপর দাঁড়িয়ে বলে আপনারা কি এখনো বিশ্বাস করেন যে খুনটা আমি করেছি? শুধুমাত্র আমি চন্দ্রমল্লিকার সাথে শুয়েছিলাম বলে আমি যখন মেয়েটির কথা ভাবি আমার এখনো অনেক কষ্ট হয়, কিন্তু তার মানে কি আমি দোষী? আমি কি খুনটা করেছি? সত্যি বলতে আমার এখনো মনে পড়ছে না ওই দিন রাতে আসলে কি হয়েছে। পরে বিচারক রায় দেন এই আদালত ভুক্তভোগী প্রমাণ খুব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে যে এই কেসে মিস্টার হিয়নই দোষী, এবং সে এটাও মনে করতে পারছে না যে সেই ওই দিন রাতে খুনটা করেছে কিনা, এবং সে এখনো কোনো কিছু মনে না করে ভান ধরে আছে। তাছাড়া সে খুনটা করার পরেও এখনো তার মাঝে কোনো অনুশোচনার ছাপ নেই, তাই আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। এটা শোনার পর হিয়নের মা আর বাবারা প্রচন্ড কান্নায় ভেঙে পড়েন। পরে হিয়নের সাথে তার বাবা মা দেখা করেন। তারা বলেন যেহেতু অধিকাংশ জুরি তার পক্ষে রায় দিয়েছেন, তাই আমরা যদি আপিল করি তাহলে কিছু একটা হতে পারে। কিন্তু হিয়ন তার বাবাকে বলে বাবা আমাকে দেখতে আসা তোমাদের কমানো উচিত। এটা বলে হিয়ন চলে যায়। বড় ভাই বুকাম তাকে বলেন কুরিয়ার আদালত এমনই, তাই চিন্তা করিস না, দেখা যাক আপিলের পর কিছু হয় কিনা। বড় ভাই তাকে মাঠে বসে বলেন তুই যাই করিস না কেন সবসময় মন শক্ত করে থাকবে, আমার মতো বেঁচে থাকিস না। সেই সময় বড় ভাইকে পাল এসে তার ব্রাশ দিয়ে আঘাত করে ফেলে। পাল তারপর বলে কিরে শেষ পর্যন্ত আমিই জিতলাম। আর এখানে বুগামের মরে যাওয়ার মতো অবস্থা হয়। পরে দেখা যায় অফিসার চই অবসর গ্রহণ করেন, কিন্তু হিয়নের লয়ার এখনো এই অপরাধীকে খুঁজে চলছেন। আর যাই হোক তিনি তার মক্কেলকে অনেক বিশ্বাস করেন। শিন তারপর ওই লোকের সাথে দেখা করেন যার গাড়িতে সেদিন হিয়নের গাড়ি ধাক্কা লেগেছিল। লোকটা বলে মামলা শেষ হওয়ার পরও আমার পেছনে লেগে আছেন কেন? আর এখানে শিন জানতে পারেন এই লোকটা নাকি আসলে একজন ফটোগ্রাফার, আর হিয়নকে গ্রেফতার করার দিনই নাকি তার থেকে তার সব ফটো এমনকি সব প্রমাণ সহ অফিসাররা ছিনিয়ে নিয়ে যান। শিন তারপর একজন জুনিয়র অফিসারের সাথে দেখা করেন। উনি জানান আপনি কি সারা জীবন এক ল্যাঙ্গুরের পেছনে পড়ে থাকবেন? শিন উনাকে বেশ কিছু ডলার দিলে জুনিয়র অফিসার ওই লোকগুলোর সব ফটো সহ আরো কিছু প্রমাণ দিয়ে যায়। শিন ওখানে এক প্রমাণে দেখতে পান চন্দ্রমল্লিকা প্রায় সেই ডাক্তারের সাথে কথা বলতো যাকে তিনি দীর্ঘদিন ধরে ফেন্টানলের মতো নিষিদ্ধ ঔষধ খেতে দিতেন, যদিও তার দাবি ছিল এটা আগে নাকি বৈধ ওষুধই ছিল। শিন তারপর ওই সাক্ষী দেওয়ার লোকটার কিছু ফটোগ্রাফি দেখেন। দেখা যায় এক ফটোতে দেখা যাচ্ছে ওই ডক্টর লুকিয়ে চন্দ্রমল্লিকার বাড়িতে ঢুকছেন। শিন তারপর আসেন ওই ডক্টরের ওখানে। সে নাকি এখন মাদককে না বলুন এমন একটা সামাজিক সংগঠনের সাথে জড়িত। শিন ফিসফিস করে বললেন তাহলে তুমি সেই গুগু
যে মাদককে না বলুন স্লোগান দিয়ে নিজে আবার সিগারেট খাচ্ছে। শিন তারপর অবসরপ্রাপ্ত অফিসার চোয়ের সাথে দেখা করেন। তিনি ওই ছবিগুলো দেখিয়ে বলেন ওই ডক্টরের নাম লি। লি এর সাথে চন্দ্রমল্লিকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। যখন সে জানতে পারে ডক্টর লি আসলে একজন বিবাহিত পুরুষ, তখন চন্দ্রমল্লিকা সিদ্ধান্ত নেয় সে ওনার সাথে ব্রেকআপ করবে। কিন্তু চই জানান এসব এখন কোনো কাজে আসবে না, অনেক দেরি হয়ে গিয়েছে। শিন জানান আপনি যেমন আপনার সন্তানদের ভালোবাসেন, তেমনি হিয়নের বাবা মাও তার ছেলেকে ভালোবাসেন। আপনি কিভাবে পারলেন একটা নির্দোষ ছেলেকে জেলে পাঠিয়ে দিতে? আমরা সেই সময় হিয়নকে দেখি সে জেলের ভেতরেই কাঠের কাজ করছিল। হঠাৎ সেখানে পুলিশ এসে জানায় তোমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। দেখা যায় লয়ার শিন হিয়নকে জানান জানি না কোথা থেকে শুরু করব, আসল খুনি ধরা পড়েছে। সে সবকিছু স্বীকার করে নিয়েছে। তুমি এখন ছাড়া পেয়ে যাবে হিয়ন, তুমি এখন মুক্ত। তিনি আরো বলেন তোমার কপাল আসলে খারাপ ছিল, কারণ আমার মতো তৃতীয় শ্রেণীর একজন উকিল তোমার ভাগ্যে এসেছে, তাই আমি দুঃখিত। হিয়ন তখন কান্না করে ফেলে। সে শিনকে ধন্যবাদ জানায়। পরে চন্দ্রমল্লিকার লয়ার একটা সংবাদ সম্মেলন করে সবাইকে সবকিছু জানিয়ে দেন। হিয়ন যখন কারাগার থেকে চলে যাবে সে দেখে ওই বড় ভাই বুগাম আসলে ওই দিনের পর মারা যাননি, তিনি শুধু আহত হয়েছিলেন। পরে হিয়ন কারাগার থেকে বেরিয়ে যায়। সে বাহিরের আলো বাতাস আর নিজের বাবা মাকে সামনে দেখে খুবই খুশি হয়ে যায়। সে তার পরিবারের সাথে দীর্ঘদিন পর একসাথে আরাম করে খায়। সে আবারও আগের মতো সবকিছু শুরু করে। একদিন বাড়ি থেকে ফেরার সময় হিয়ন দেখে ট্রেনের উপরে একটা বিজ্ঞাপনে লেখা মাত্র $300 পেয়ে যাচ্ছেন বিশেষজ্ঞ লয়ার জনাব শিনকে। আর এখানে শেষ করছি আজকের এই ড্রামাটি।